তো স্টুডেন্ট, সুব্রত স্যার তোমাদের ক্লাস নেন এবং তোমাদের কুতুব মিনার পড়াটা স্টার্ট হয়েছে। তোমরা দেখে নাও আমার বইটাতে পেজ নাম্বার 80, কুতুব মিনার সৈয়দ মুজতবা আলী লেখা। এটি রচনা বা একে তোমরা প্রবন্ধ বলতে পারো, ঠিক আছে। তো এটা গল্প নয়, ফার্স্টে এটা বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো গল্প নয়। তো এই যে লেখাটি আমরা, রচনাটি আমরা পাচ্ছি, তো সেইটাকে নিয়ে আমরা আলোচনা করব। স্যার তোমাদের এটা আলোচনা করেছেন আগে, আমিও এটাকে নিয়ে আলোচনা শুরু করব, একটু ডিটেলস আলোচনা করব যতটা পারবো। বা তোমাদের যদি কোনো জায়গায় প্রশ্ন হয়, বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হবে, এখনই সিলেবাস নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। তো তোমাদের এই পড়াটা নিয়ে একটুখানি দেখো, তোমরা আগে বইটাকে খোলো, পেজ নাম্বার 80। তো কোনো কিছু টেক্সট পড়ার আগে তো 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 সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই লেখকের সম্পর্কে একটু জানা দরকার। সেই জানাটা আমাদের দরকার এই জন্যেই, যদি আমরা জানি তো আমরা সেই তাঁর যে লেখাটা সেইটা সম্পর্কে আরও ডিটেলসে বা ভালো করে বুঝতে পারবো, বা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, তিনি কি বলতে চাইছেন এবং আমরা তিনি লেখার মাধ্যমে কি তুলে ধরছেন সেটা আমরা বুঝতে পারবো। তাঁর সম্পর্কে একটু জানা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, তাঁর কাছ থেকে যখন আমরা এই শিক্ষাটা জানছি বা এই জ্ঞানটা পাচ্ছি, তো আমাদের একটা দায়িত্ব থেকে যায় তাঁর প্রতি শ্রদ্ধাও জানানো। তাই সেই শ্রদ্ধাবশত তাঁর সম্পর্কে একটু জানাটাও আমাদের দরকার। যদিও এটা পরীক্ষার জন্য নয়, তবুও জানাটা এটা দরকার। তাই এটা সবসময় মনে রাখতে হবে, কোনো টেক্সট বা কোনো কিছু পড়ার আগে তার লেখক পরিচিতি অবশ্যই বা কবি পরিচিতি অবশ্যই জানতে হবে। তো আমাদের এখানকার লেখক পরিচিতি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে একটু জানতে হবে। তো এখানে অনেক লেখা আছে তোমাদের বইতে, এই পেজ নাম্বার 82-তে অনেক কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্ট নিয়েই আলোচনা করব। যে একজন মানুষ যে তো প্রথাগত শিক্ষা মানে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, যে একটা ক্লাসের পর একটা ক্লাস, আর একটা ক্লাসের পর একটা ক্লাস, এবং একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে ডিগ্রি পাওয়া, সেখান থেকে তার চাকরি বাকরি, যে এই যে একটা ক্রম, সেই ক্রম থেকে তিনি কিন্তু মানে বেরিয়ে এসেছিলেন। সেটার কারণ সেটা আছে, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। তো তিনি অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত হন এবং 17 বছর বয়সেই তিনি প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে আসেন। এবং পরবর্তীকালে যদিও তিনি শিক্ষিত হয়েছেন বিভিন্নভাবে, এবং তার যে কর্মক্ষেত্রটি, সেটি কর্মক্ষেত্রটি ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছেন। এবং সেই কাজের সাথে শুধুমাত্র যে কাজ করে গেছেন তা না, সেখানেও তার শিক্ষাটা কিন্তু চলে গেছিল। আর সেই চলার জন্যে 15টা ভাষার উপর তিনি দক্ষতা অর্জন করতে পেরেছিলেন। আর এই 15টা ভাষার উপর দক্ষতা অর্জন করার জন্য 15টি ভাষার সাহিত্য এবং সেই সমস্ত সম্পদ তিনি জানতে বা জ্ঞান আহরণ করতে পেরেছিলেন, আর যেটাকে তিনি কাজে লাগিয়েছেন পরবর্তীকালে তার লেখার মাধ্যমে। বুঝতেই পারছ, আমার পক্ষে তোমার পক্ষে কয়েকটা ভাষায় শেখা সম্ভব হয়েছে, সেই সাহিত্য সম্পর্কে পড়া সম্ভব হয়েছে। তিনি 15টা ভাষার সাহিত্য বা 15টা ভাষার সেই সমস্ত তথ্য উপাদান তিনি পড়েছেন, ফলে তার লেখা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সেই ডেটাগুলো নিশ্চয়ই আমরা পাবো না অন্য কোথা থেকে, সেটা একটা মাথায় রাখতে হবে। তাই সেই দিক থেকে বিচার করতে গেলে এই যে লেখাটা আমরা পড়ছি, এটার ভেতরে প্রচুর তথ্যের সংমিশ্রণ ঘটেছে, ঠিক আছে। শুধুমাত্র ইতিহাস, তোমরা জানো যে কুতুব মিনার যে চ্যাপ্টারটা পড়ছি সেটা গল্প নয়। প্রথমেই আমি বললাম এটা একটা ইতিহাসের একটা অধ্যায়, কিন্তু ইতিহাস এখানে তিনি কিন্তু ইতিহাস লেখেননি, এখানে তিনি সেই ইতিহাসের সময়টাকে লিখেছেন যেন কোথাও। ভালো করে বুঝে দেখো, ইতিহাস কয়েকটা উপাদান, কয়েকটা তথ্য, কয়েকটা নিদর্শন বা কিছু প্রমাণের উপরে খাড়া হয়ে আছে, দাঁড়িয়ে আছে। তো সেই তথ্য উপাদান প্রমাণগুলো ছাড়াও সেই সময়টাকে কিন্তু ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারে না। এটা তো কোনো ইতিহাস মানে কোনো ডায়েরি নয় যে ডে বাই ডে কোনো জায়গায় কিছু লেখা আছে, তা নেই। কিছু উপাদান, কিছু তথ্যকে একসাথে করে সেইগুলো থেকে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা হচ্ছে ইতিহাস, এবং তাতে অনেক দ্বন্দ্ব আছে। অনেক হিস্ট্রি যে বড় বড় পণ্ডিত, ইতিহাসে বড় বড় পণ্ডিত, তাদের মধ্যে নিজস্ব দ্বন্দ্ব আছে সিদ্ধান্ত আসার ক্ষেত্রে। এখানের ক্ষেত্রেও তাই রয়েছে। সেই জায়গায় কিন্তু তিনি সেই সমস্ত দ্বন্দ্বে যাননি, তিনি নিজের দৃষ্টিভঙ্গিটাকে যেমন দেখিয়েছেন সেরকম সময়টাকেও তিনি দেখাবার চেষ্টা করেছেন।
তো এটা একটা সেই রকমই সাহিত্য যেটা ইতিহাসকে নিয়ে কিন্তু ইতিহাস রচনা নয়, ঠিক আছে। কুতুবুদ্দিন আইবক কবে থেকে কবে রুল করেছিলেন স্যার? বইয়ে লেখা আছে 1206 1216, কিন্তু আমাদের হিস্ট্রি বুকে লেখা আছে 1206 1210। স্যার তাহলে কোনটা ঠিক? খুব ভালো অয়ন্তিক, তুমি নিজে এরকম খুঁজে দেখেছো। অবশ্যই 1206 এবং 1216 এবং 10 আর 16-র মধ্যে যে ডিফারেন্সটা তুমি দেখিয়েছো। দেখো, আমি হিস্ট্রির তো এত ডিটেলসে তোমাকে বলতে পারবো না, তোমাকে হিস্ট্রির কোনো টিচারের সাথেই তোমাকে এটা জানতে হবে। তো আমরা এখানে যে ডিটেলসটা পাচ্ছি, যে ইনফরমেশনটা পাচ্ছি, সেই ইনফরমেশনের বেসিসেই আমরা কিন্তু পড়াটা শুরু করব। হিস্ট্রির দিক থেকে যদি বলতে হয় তাহলে তোমার কিন্তু হিস্ট্রির কোনো স্যারের সাথে তোমাকে কনসাল্ট করতে হবে এবং তার কাছ থেকে জানতে হবে অ্যাকচুয়াল ব্যাপারটা কী ঘটেছিল, ঠিক আছে। তো এখানে প্রথম তো এটা গেল। দ্বিতীয় পেজ নাম্বার 83-তে চলে যাও। আগে আমাদের একটুখানি বাকি আগের পড়াটা পড়তে হবে, তবে আমরা মূল টেক্সটে আসতে পারবো। তো প্রথমেই দেখো এখানে রয়েছে হিন্দু মুসলমান বা ইন্দো মুসলিম স্থাপত্য, এই সম্পর্কে একটু জানতে হবে। যদি জানা যায় তবে আমরা কিন্তু এই টেক্সটার সম্বন্ধে কিছুটা বুঝতে পারবো। কেন? যে এটা যদি আমাদের ভারতের ম্যাপের কিছুটা অংশ হয়, তো আমি অনেক ডিটেলস আনলাম না, যেমন একটু বোঝাবার জন্যে। তো এই দিকটা হচ্ছে উত্তর, এই দিকটা হচ্ছে পশ্চিম। তো এই উত্তর এবং পশ্চিম কোণ দিয়ে তুর্কি সাম্রাজ্য বা মুসলিম সাম্রাজ্যের আক্রমণ ঘটে এবং তাদের একটি স্থাপত্য বা শিল্পরীতি থাকে। এটা বুঝে নাও, শিল্পরীতি মানে স্টাইল, রীতি মানে হচ্ছে স্টাইল। আর এখানকার বর্তমানে যেটি ছিল সেটি হিন্দু স্থাপত্য বা হিন্দু শিল্পরীতি। তাহলে শিল্পরীতি কেন আমি বলছি, এইখানে যখন এই আক্রমণ যখন হয়নি তখন এইখানকার যে তুর্কি বা এই যে তোমরা দেখতে পাবে ইরান, তুরান যেগুলো নাম দেওয়া রয়েছে, তো সেই সমস্ত জায়গাকার যে সমস্ত স্থাপত্যগুলো গড়ে উঠেছিল সেইগুলোর যে স্টাইলটা, সেই স্টাইলটা যখন এখানকার রাজারা এখানে আক্রমণ করলো এবং এই আক্রমণের পর তারা সেই সমস্ত রীতিটাকেও নিয়ে এলো, তাদের সাথে সেই সমস্ত স্থাপত্য শিল্পীদেরকেও নিয়ে এলো এবং এখানকার বর্তমান স্থাপত্য শিল্পী যারা ছিল তাদের যে স্থাপত্য রীতি স্ট্রাকচার করার বা বিভিন্ন রকম ডিটেলস বা বিভিন্ন টেকনিক তা গ্রহণ করলো এবং একে অন্যের সাথে মিশে গেল। আচ্ছা, তো এই ওপরে মানে তাদের দুজনাকার মিশে গেল এবং কি হলো, একটা নতুন শিল্প রীতির জন্ম হলো। দেখো, ইতিহাসে আমরা দেখেছি যে প্রচুর যুদ্ধ, প্রচুর রক্তক্ষয়, প্রচুর কিছু হয়েছে সাম্রাজ্য দখলের ক্ষেত্রে কিংবা ধর্মের কারণে হতে পারে। তো সেই করে যে কোনো কারণেই হোক না কেন, শিল্পের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনা কোনোটাই ঘটেনি। শিল্পের ক্ষেত্রে সবসময় সহাবস্থান, সবসময় মিলনটাই ঘটেছে, কোনো বিরোধ বা বিভেদ দেখা যায়নি। তাদের নিয়ে আসা শিল্পরীতি আর এখানকার বর্তমান শিল্পরীতি দুটো মিশে আর একটা নতুন শিল্পরীতির জন্ম দিয়েছে। এটা বারবারই প্রমাণিত হয়েছে। তো সেটা কি, এনারা যেটা নিয়ে এসেছিল, যেটি তাদের ছিল যে মুসলিম বা তুর্কি স্থাপত্য রীতি, আমরা তুর্কি স্থাপত্য রীতি বলবো। তুর্কি স্থাপত্যতে কি কি রয়েছে? স্তম্ভ, তারপর গম্বুজ, স্তম্ভ, গম্বুজ, খিলান করা ছাদ ইত্যাদি।
এগুলো তোমাদের বইয়েতেই আছে, তোমরা দেখতে পাবে। আমি জাস্ট লিখলাম যে তুর্কি স্থাপত্যের মধ্যে এই সমস্ত নিদর্শনগুলো দেখতে পাচ্ছ, এবং এইগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে এগুলো কিছুই নয়, বিল্ডিংয়ের বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ। তো একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার বিভিন্ন অংশের যে জ্ঞান থাকা দরকার সেটা তার তুর্কি স্থাপত্যের মধ্যে ছিল। অন্যদিকে যে হিন্দু স্থাপত্য বা শিল্পরীতি, তাতে তোমরা দেখতে পাবে যে তাতে সূক্ষ্ম সূক্ষ্ম মন্দিরের গায়ে কাজ বা খোদাইয়ের কাজ বা পোড়ামাটির কাজ, এইগুলো তোমরা দেখতে পাবে। তো সেই রীতি এইখানকার ছিল, ফলে তারা তৈরি করেছে বিল্ডিং, আর এরা তৈরি করেছে সেই সমস্ত বিল্ডিংয়ের গায়ের বিভিন্ন সুন্দর কারুকার্য, বা সেই বিল্ডিংটাকে আরও সুন্দর করে তুলেছে। কথাটা বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এই হচ্ছে এই দুটি স্থাপত্য রীতির মিশ ঘটলো এইভাবে, এবং এটা কি বলা হচ্ছে ইন্দো মুসলিম স্থাপত্য রীতি। এই ইন্দো মুসলিম স্থাপত্য রীতির নিদর্শন হচ্ছে আমাদের আজকের যে পাঠ্য, সেই কুতুব মিনার। ঠিক আছে, এরপরে আমরা টেক্সটে চলে আসবো। তো টেক্সটে দেখো, তো আমরা এটা মুছে দিচ্ছি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে ইন্দো মুসলিম স্থাপত্য রীতির জন্ম হলো, এবং তাদের দুটি বৈশিষ্ট্য কিভাবে আমাদের এই টেক্সটার ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখো বইটাই দেখো এবার, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। সর্বশ্রেষ্ঠ মিনার এই জন্যেই, এখানে কিন্তু যে আমাদের লেখক সৈয়দ মুস্তাফা আলী ইনি লিখেছেন, তার অর্থে তার দৃষ্টিভঙ্গিতে এটা কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এবার মিনারটা কি? যখন এরকম একটা স্ট্রাকচার, অবশ্যই ওপরে একটা চূড়া থাকবে, এটি হচ্ছে মিনার। এবার এরকম এই কোনো বিল্ডিংয়ের গায়ে যখন এরকম অনেকগুলি মিনার দেখতে পাওয়া যাবে, তখন এই সমস্ত মিনারগুলোকে বলা হবে মিনারেট। আর একটি থাকলে তখন তাকে কি বলা হবে? এই বিল্ডিং থাকবে না, তখন এই বিল্ডিং কোনো থাকবে না, শুধুমাত্র একটি জিনিস থাকবে, তখন তাকে কি বলা হবে? মিনার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই যে মিনার তৈরি করার যে কল্পনা, সেই মিনার হিসাবে, একটা সিঙ্গেল মিনার হিসাবে, সেটি কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। ইংরেজ পর্যন্ত এই কথা স্বীকার করেছে। আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই, ইরান তুরানেও নেই। এর পূর্ববর্তী নিদর্শন মানে হচ্ছে এইটি যে সময়কালে তৈরি হয়েছে, তার আগে এরকম ধরনের নিদর্শন আমাদের ভারতবর্ষে নেই বা বিদেশেও নেই। ঠিক আছে, বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো। বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের ফল হচ্ছে যে তাজমহল আমরা দেখতে পাচ্ছি, যার আশ্চর্যকর একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। সেই আশ্চর্য রূপটা কিন্তু একজন মানুষের মাথা থেকে আসেনি, এটা একটা অনেক মানুষই যেন অনেক ইঞ্জিনিয়ার একসাথে হয়েছে, এবং তারা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট বহুকাল ধরে করার পর সেই রেজাল্টটাই পেয়েছে, যেটা মানুষকে চমৎকৃত করে, যেটা মানুষকে অবাক করে, বিস্ময় এনে দেয় তাদের মনে। তো এই যে ক্ষমতাটা, সেটা কিন্তু সংমিশ্রণ ঘটেছিল তাজমহলের ক্ষেত্রে। সেটা কিন্তু একটা মিনার তৈরির ক্ষেত্রে এতগুলো ইঞ্জিনিয়ারের সংমিশ্রণ কিন্তু ঘটেনি। এখানে হয়তো দেখা যাবে যে এই ক্ষেত্রে একজন যে স্থপতি, এক্ষেত্রে ইঞ্জিনিয়ার, সেই কিন্তু এই জিনিসটিকে তৈরি করেছিল, এবং বুঝতেই পারছো তার ক্ষেত্রে চ্যালেঞ্জটা কত আরও শক্ত ছিল বা টাফ ছিল লড়াইটা। তো কি বলছে? বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো, কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট। শেষ এক্সপেরিমেন্ট কেন? প্রথম এক্সপেরিমেন্ট এবং শেষ এক্সপেরিমেন্ট কেন? সেই প্রথম এই জন্যই বলা হচ্ছে, এর আগে কোনোটাও তৈরি হয়নি। এর পরে যেগুলো তৈরি হয়েছে সেগুলোর তুলনা যদি করা হয় কুতুব মিনারের সাথে, তাহলে দেখতে পাওয়া যাবে যে সেগুলো মিনারের যে সংজ্ঞা বা মিনারের যে বৈশিষ্ট্য বা কুতুব মিনারের যে সৌন্দর্য বা গঠনগত দিকগুলো, তার কোনোটার সাথেই যাচ্ছে না। ঠিক আছে, এর বৈশিষ্ট্য, এর গঠনশৈলী বা স্টাইল সবটাই ভিন্ন, অন্য ধরনের। আরও ডিটেলসে তোমরা এই টেক্সট পড়ার পরও তোমরা যখন নিজেরা একটু পড়াশোনা করার চেষ্টা করবে, তখন দেখতে পাবে সত্যি এই স্টাইলগুলো আলাদা।
ঠিক আছে। তারপরে দেখো, এই ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। এখানে বিজয়স্তম্ভ ব্যাপারটা কি? দেখো, কোনো রাজা যখন রাজত্ব শুরু করে, কোনো রাজাকে হারিয়ে, তখন সে তার নতুন রাজ্যে, যে রাজ্য তিনি পেলেন, সেখানে তার এই জয়ের চিহ্ন স্বরূপ একটি স্তম্ভ বা কোনো নিদর্শন তৈরি করলেন, কোনো একটা স্মৃতি তৈরি করে রেখে গেলেন যে তিনি এই যুদ্ধে জিতেছেন, তার জন্য তিনি এরকম একটা বিল্ডিং তৈরি করলেন। তো এই যে রীতিটা, এই যে মানে পদ্ধতিটাকে, এটাকে বিজয়স্তম্ভ এখানেই হয়েছে। সেই ক্ষেত্রে কুতুব মিনারকে বিজয়স্তম্ভ হিসাবে বলা যেতে পারে, যদিও ঐতিহাসিকদের মধ্যে আরও অনেক রকম মতভেদ আছে। কেউ মনে করেন না, শুধুমাত্রই তিনি, যেহেতু অন্যান্য রাজারা বা সুলতান যারা যখন সাম্রাজ্যে এসছেন, তারা বিভিন্ন রকম বিল্ডিং বা বিভিন্ন রকম স্মৃতিসৌধ নির্মাণ করেছেন, তিনিও সেরকম করেছেন, বা ধর্মের জন্য শুধুমাত্র সেটি করেছেন। তো এরকম মতভেদ আছে, এরকম মতভেদ থাকবে, কিন্তু এটিকে বিজয়স্তম্ভ হিসাবেও ধরা হয়। বিজয়স্তম্ভটা কি, তোমরা দু পাতা উল্টালেই বুঝতে দেখতে পাবে কুতুবউদ্দিন আইবক যে পয়েন্টটা দেওয়া রয়েছে তাতেই আছে। 1992 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তিনি অনেকগুলি জায়গা অধিকার করেন। তাঁর সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন, তিনি দিল্লি অধিকার করেন। তাহলে এই কুতুবউদ্দিন যখন তরাইনে যুদ্ধের পর দিল্লির ক্ষমতা পান, তিনি তার বিজয় স্বরূপ এই বিজয়স্তম্ভের নির্মাণ করেন। এরকম একটা মানে ঐতিহাসিকদের ধারণা, ঠিক আছে। তো এখান অবধি তোমরা বুঝতে পারলে এই ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে। স্থপতি মানে যে এই আর্কিটেকচারের কাজটা করেছে, যে ইঞ্জিনিয়ার, তার হঠাৎ এরকম ক্ষমতা, এরকম সাহস কোথা থেকে হলো? কারণ একটা শুধুমাত্র বিজয়স্তম্ভ তৈরি করার ছিল, সেখানে তাজমহল তৈরি করার ব্যাপার নয়, শুধুমাত্র একটা বিজয়স্তম্ভ তৈরি করার ব্যাপার। সেইটাতে এত এফোর্ট লাগানোর ক্ষমতা বা সাহস সেই স্থপতি কোথা থেকে পেয়েছিল, এইটা যেন গুণীজনদের বিস্ময়ের একটা জায়গা। তো সেই সব নিয়ে কি বলছে না, কার্নিংহাম, ফার্গুসন, কার্ল স্টিফেন, স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি। এরা সমস্ত বিভিন্ন ঐতিহাসিক, তো এই ঐতিহাসিকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বা বিভিন্ন জায়গা থেকেও কেন যে এটা এত এত ব্যাপক হারে তৈরি করার দরকার ছিল, সেই কারণটাকেও খুঁজে পাননি। একটা বিজয়স্তম্ভ তৈরি করার দরকার ছিল, হয়তো সুলতান তাকে বলেছিল যে তাকে একটা বিজয়স্তম্ভ তৈরি করতে হবে, কিন্তু সেই বিজয়স্তম্ভটাকে এরকম আশ্চর্য সুন্দর তৈরি করার কি দরকার ছিল, কি কারণ থাকতে পারে তার পেছনে, সেইটি কিন্তু জানতে পারা যাচ্ছে না। এরপরে এসো পরের প্যারাগ্রাফ, কুতুব পাঁচতলার মিনার। এখানে আমাকে পাঁচতলার মিনার, কুতুব মিনারের যে স্ট্রাকচারটা আছে যদি দেখো তোমরা, ওপর দিকে সরু হতে হতে নিচের দিকে মোটা এরকম একটা যে স্ট্রাকচার, তো এর 5টা তলা আছে। তো এই 5টা তলার তোমাদের উপর দিকটা দেখতে পাওয়া যাচ্ছে না বোধহয়। আচ্ছা, আমি একবার মুছে আরেকবার আঁকছি। এই 5টি তলা রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার। তো এই 5 তলার যে একটা মিনার তিনি তৈরি করলেন, এইটা কুতুব মিনারের স্ট্রাকচার ধরলাম। তো এর ডিজাইন সম্পর্কে এবার বলা হচ্ছে। দেখো, এত ডিটেলসে এবং এত সহজভাবে লেখা আছে যে তার পরের লাইনটা পড়লে হয়তো তুমি বুঝতে নাও পারো কি বলছে, বাঁশি, কোণ, এগুলো কি। তো সেইটা আমরা এখানে জানবো। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পর কোণ সাজানো নকশা
প্রথম তলাতে কি আছে, বাঁশি এবং কোণ, এরকমভাবে তোমরা দেখতে পাবে যে কুতুব মিনারের গায়ে দাগ দাগ যে প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি কাছ থেকে গেলে তোমরা যদি যাও তো দেখতে পাবে সেটা হচ্ছে এরকম হাফ সার্কেল এবং এরকম কোণ, হাফ সার্কেল এবং কোণ, হাফ সার্কেল এবং কোণ, এই রকমভাবে স্ট্রাকচার। তাই এই হাফ সার্কেলটাকে তিনি বলছেন বাঁশি এবং এইটা হচ্ছে কোণ। তাহলে এই বাঁশি এবং কোণের সংমিশ্রণ ঘটেছে, পরপরভাবে প্যাটার্নটা রাখা আছে এই প্রথম তলাতে, প্রথম তলার ক্ষেত্রে। ঠিক আছে, তাই কি বলছে দেখো, প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পর কোণ সাজানো নকশা, দ্বিতীয় তলাতে শুধু বাঁশি, দ্বিতীয় তলাতে কি আছে, দ্বিতীয় তলাটাও কিন্তু দূর থেকে এরকম দাগ দাগ পাড়াই মনে হয়, কিন্তু সেটা কাছ থেকে গেলে কি মনে হবে না, সেইটার ডিজাইনটা কিন্তু এরকম হাফ সার্কেলের মতো হয়ে দ্বিতীয় তলার ডিজাইনটি হচ্ছে। তৃতীয় তলাতে কি বলছে, তৃতীয় তলাতে শুধু কোণ, তৃতীয় তলাতে শুধু কোণের ডিজাইন পাওয়া যাবে। এটা তৃতীয় তলাতে, সেটাও দূর থেকে কিন্তু দাগ দাগ পাড়ায় দেখতে লাগবে, কিন্তু সেটি কিন্তু এরকম কোণের স্ট্রাকচার। দেখো কি সুন্দর প্যাটার্ন মেনটেন করেছেন, প্রথমটায় দুটোই ছিল, তারপরে একটা, তারপরে এটা। এরপরে চতুর্থ তলা এবং পঞ্চম তলা কি ডিজাইন ছিল সেইটি কিন্তু জানতে পারা যায় না। ভেরি গুড। তো এই প্রথম, পঞ্চম এবং চতুর্থ তলার যে ডিজাইন সেটি জানতে পারা যায় না, তার কারণ হচ্ছে বজ্রাঘাতের কারণে সেটি নষ্ট হয়ে যায়। এইখানে আবার হিস্ট্রি সংমিশ্রণ ঘটেছে। এই যে গোটা স্ট্রাকচারটা তৈরি করেছিল কে, এই গোটা স্ট্রাকচারটা তৈরি করলো কে, তৈরি করলো কুতুবউদ্দিন। তিনি তৈরি শুরু করলেন, কিন্তু তার মৃত্যুর আগে এটি সম্পূর্ণ হলো না। তার জামাতা বা জামাই ইলতুৎমিশ এটিকে সম্পূর্ণ করলেন, গোটা পাঁচতলাটাকে সম্পূর্ণ করলেন, মানে তার সময়কালে এটি সম্পূর্ণ হলো। কিন্তু ইলতুৎমিশের পরে যখন এটার মধ্যে নষ্ট হয়ে গেল চতুর্থ তলা এবং পঞ্চম তলা, তখন সেখানে আরেকজন রাজার নাম পাচ্ছি যে এই দুই তলাকে মেরামত করছেন, তিনি হচ্ছেন ফিরোজ তুগলক। তিনি ফিরোজ তুগলক, যিনি এই চতুর্থ এবং পঞ্চম তলাকে তৈরি করছেন বা পুনর্নির্মাণ করছেন। তো দেখো তোমাদের বইতে কি বলছে এবার। আচ্ছা, কারণ বজ্রাঘাতে সেই দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক, যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন, এখানে যে ইনফরমেশনগুলোকে পাচ্ছ তোমরা সেগুলোকে অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন সেই ফিরোজ তুগলক কি করেন, ইনি যেমন নিজের সোহৎসাহে ইমারত বানাতেন, ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন। ইনি যেরকম সোহৎসাহে মানে শহীদ উৎসাহে, মানে উৎসাহের সহিত, ঠিক আছে, নিজের জন্যে যে সমস্ত, নিজের প্রচারের জন্য, নিজের জন্য যে সমস্ত ইমারত রাজারা তৈরি করতো, তো সেটা তো ফিরোজ তুগলক করতোই, তার সাথে তার একটা দ্বিতীয় গুণ ছিল। সেই দ্বিতীয় গুণটা কি না, তার পূর্ববর্তী যে সমস্ত রাজাদের যে সমস্ত স্থাপত্য আছে, যে সমস্ত নিদর্শন আছে, সেগুলোর মেনটেনেন্স, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, বা সেগুলো যদি কোনো কারণে ভেঙে যায় সেগুলোকে পুনর্নির্মাণ করা, এই সমস্ত কাজ কিন্তু করতেন ফিরোজ তুগলক, যেটি তার কাছে একটি দ্বিতীয় গুণ। ঐতিহাসিকদের মতে এই গুণটি কিন্তু অন্য কোনো রাজার মধ্যে দেখতে পাওয়া যায় না, কারণ ম্যাক্সিমাম রাজারাই কি করতেন, তাদের আগের যে সমস্ত রাজারা যে সমস্ত স্থাপত্য তৈরি করে গেছেন সেগুলোকে ভেঙে ধূলিসাৎ করে দিতেন এবং নিজেদের স্থাপত্য সেখানে তৈরি করতেন। এটা ম্যাক্সিমাম জনের কাছে এটা পাওয়া যায়, কিন্তু ফিরোজ তুগলকের কাছে সেটি নয়। ফিরোজ তুগলক নিজে যেরকম নতুন নতুন বিল্ডিংস তৈরি করেছেন, সেরকম পুরনো বিল্ডিংসগুলো যেগুলো ভেঙে গেছে বা মেনটেনেন্সের দরকার আছে সেগুলোকেও তিনি করেছেন। তো এইখানে দেখো তোমাদের সেটা বলে দেওয়া হয়েছে, ইনি যেমন সোহৎসাহে ইমারত বানাতেন, ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন। দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায়। এই দ্বিতীয় গুণটি অল্প রাজাতেই পাওয়া যায়, যেটা ফিরোজ তুগলকের মধ্যে ছিল, যে তিনি স্থাপত্যকে ধ্বংস করার পক্ষপাতী ছিলেন না, তিনি কি রক্ষা করার পক্ষপাতী ছিলেন। কিন্তু অন্য রাজাদের ক্ষেত্রে দেখা গেছে তারা ধ্বংস করেছেন অনেক, স্থাপত্য করেছেন যা, তার থেকে বেশি ধ্বংস করেছেন অনেক। তো সেই গুণটা কিন্তু ফিরোজ তুগলকের ছিল। সে দুটি মার্বেল দিয়ে
মেরামত করে দেন এই চতুর্থ এবং পঞ্চম তলা দুটিকে। পঞ্চমটিতে নাকি আবার সিকান্দার লোদির হাত আছে। তাহলে আমরা এখানে কিন্তু ইনফরমেশনগুলোকে পরপর লিখছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। সিকান্দার লোদি, তো এই সিকান্দার লোদি এই পঞ্চম তলাটিকে আবার পরবর্তীকালে মেরামতের কাজ নেয়। তাহলে বোঝা যাচ্ছে ফিরোজ তুগলক, সিকান্দার লোদি কিন্তু এই কুতুব মিনারের যে বর্তমান রূপ তাতে কিন্তু তাদের হাত আছে। এবার মাথায় রাখতে হবে যে এত বড় একটা মিনার, সেই মিনারটার ওপরের পাটটা সম্ভবত 172 মিটার, তো সম্ভবত তো সেই যে এত বড় মিনার তার বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা বজ্রাঘাত হোক, সেটা ঝড় হোক, সেটা বৃষ্টিপাত হোক, বিভিন্ন ওয়েদারের কারণের জন্য হয়তো ওপরের দিকের অংশগুলোকে বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যে সেগুলোকে মেনটেনেন্সের দরকার হচ্ছে বারবার। তো সেই কাজগুলো কিন্তু ফিরোজ তুগলক বা সিকান্দার লোদি করেছিলেন, এটা কিন্তু আমরা জানতে পারছি। তো এখানে কি বলছে, মিনারের এর পরের দেখো, এখানে অবধি আমরা বুঝতে পেরেছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপরে দেখো, মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয়, মিনারের মুকুট রূপে সর্বশেষে এখন যেখানে আলো জ্বালানো হয়, এর মাথায় আলোর ব্যবস্থা করা আছে যাতে কোনো প্লেন বা কিছু যাতে সেটাকে দেখতে পায়, একটা উঁচু জায়গা, তো সেই জন্য এটা করা আছে। তো সেই আলোর জায়গাটা শুধু পরবর্তীকালে করা হয়েছিল, তখন তো নিশ্চয়ই আলোর জায়গা ছিল না, পরবর্তীকালে করা হয়েছে। তো সেই যে আলোর জায়গাটা কি না, যেখানে এখন আলো জ্বালানো হয়, কি ছিল সেই সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। কি ছিল মানে এইখান থেকে আমাদের একটু জানতে হবে। যে সমস্ত মিনারগুলো আমরা দেখতে পাই, মিনার বা মিনারেট নিয়ে তোমাদের যখন আমি বললাম, তখন তার মাথাতে একটা চূড়ার মতো জিনিস থাকছে, ঠিক আছে, সেই চূড়ার মতো জিনিসটা এইটার ক্ষেত্রে নেই কেন? এইটাই ঐতিহাসিকদের প্রশ্ন হয়েছে। আমাদের দেখে মনে হয় যে এটাই ঠিক আছে, নো প্রবলেম, বাট সমস্ত মিনারকে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকটার মাথাতে এরকম একটা চূড়া সদৃশ্য জিনিস আছেই, যেটাকে আমাদের সৈয়দ মুস্তাফা আলী মুকুট স্বরূপ বলছেন। মানে মুকুটের মতো এই এত বড় একটা স্ট্রাকচার তৈরি করলেন, ওপরে কিছুই রাখলেন না, তাই কি কোনো হয়? এত উচ্চতায় কোনো একটা জিনিস, তার নিশ্চয়ই ওপরটা আরও সুন্দর হওয়ার কথা ছিল। এরকম হঠাৎ করে শেষ হয়ে গেল এমন তো নয়। এখানে একটা ঐতিহাসিকদের মধ্যে মানে চিন্তার বিষয়, কেন এটা হঠাৎ হলো, তাহলে কি ছিল সেই সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। দুনিয়ার সবচেয়ে সেরা মিনারের স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন? দুনিয়ার সব থেকে সেরা এই যে মিনার, এই মিনারের যে স্থপতি, যে মেন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি কি এরকমভাবে অসমাপ্ত হিসাবে সেটাকে রেখেছিলেন, নাকি তার মাথাতেও কিছু একটা মুকুট সদৃশ্য কিছু জিনিস ছিল? সেটা ছিল, সেটা কি ছিল? সেটাকে কি তিনি পড়িয়েছিলেন নাকি পড়াননি? তাহলে এই দুনিয়ার সবচেয়ে সেরা মিনারের স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন? সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কি না? তাল রেখে শেষ রক্ষা করতে পারার কথা মানেটা কি? দেখো, এই যারা বিল্ডিং তৈরি করে, তোমাদের যদি চেনা থাকে তাহলে জানবে যে এই যে নিচে থেকে তার ওপর অবধি এই প্রত্যেকটা জিনিসের যে ওজন, তাকে কিন্তু এই বেসটা তাকে বয়ে বেড়াতে হয়। আর এই বেসটা যাতে সমস্ত ওজনটাকে ঠিকঠাক করে বয়ে নিতে পারে, মানে নিজের কাঁধে নিতে পারে, সেই ক্ষমতাও যেন তৈরি করে দিতে হয়। তো এইটা কিন্তু যারা ইঞ্জিনিয়ার হয় তারা প্রথমেই ক্যালকুলেশন করে নেয় যে তিনি যে বিল্ডিংটি তৈরি করবেন তার সমস্ত ওজন সেই যেন ঠিকঠাকভাবে নিতে পারে, তার বেসটা যেন ঠিকঠাক করে নিতে পারে। তাই যে স্থপতি এটা তৈরি করেছিলেন, তিনি কি এমন নয় তো যে তিনি ভুল করে এতটা লম্বা করে ফেললেন, তারপরে ওয়েট যখন বুঝতে পারলেন যে এর উপরে ওয়েট আর চাপানো যাবে না, সেই জন্য হয়তো তিনি আর মুকুটের কোনো ব্যবস্থা করলেন না? এটা তো হতেই পারে যে তিনি হয়তো তার কোনো মানে তার কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছিল, কিন্তু সেটা হবার কথা নয়। যিনি এত বড় মিনার তৈরি করলেন তার নিশ্চয়ই ক্যালকুলেশনে কোনো ভুল হবে না, এইটাই কিন্তু আমাদের ঐতিহাসিকদের মত। তাহলে কি তিনি মিনারের সেখানেও কি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন? সেখানেও কি তিনি এরকম একটা চূড়া সদৃশ্য, রাজমুকুট সদৃশ্য জিনিস তিনি তৈরি করতে পেরেছিলেন? এইটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েই যাচ্ছে। যদিও
হ্যাঁ, তো সেখানেও কিন্তু একটা চিন্তা বা ভাষা একটা একটা চিন্তা রয়েই যাচ্ছে যে তিনি সেখানে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা। তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে সপ্রকাশ, তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে, তার অদ্ভুত কল্পনা শক্তি, এই যে ডিজাইন, এবং এই যে তার গঠনশৈলী, এবং প্রত্যেকটার পরে একটা করে ব্যালকনির মতো অংশ, এইগুলো যে রয়েছে, এর ভেতরে সিঁড়ির ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এই যে অদ্ভুত গঠনশৈলী এবং কল্পনা শক্তি, তো সেই কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুর্লোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে। তিনি তার যে দর্শকদেরকে তিনি কি দেখাতে চেয়েছিলেন, তার মধ্যে কি একটা ভাবনার ব্যাপার ছিল, সেটা আমরা আজ হয়তো জানতে পারছি না। কারণ আমরা ধরিয়ে নিতে পারি যে চতুর্থ তলাও তোমার এই তৃতীয় তলা অবধি যে গঠনটা, সেটি হয়তো যে ব্যক্তি বা যে মানে ইঞ্জিনিয়ার করেছেন, তারপরের যে বাকি অংশটা, সেটি কিন্তু একজনা কারো হাতে নয়, সেটি বহুজনের হাতে হয়েছে, বহু সময়ে হয়েছে। এই যে অংশটা যদি সবটা থাকতো, আজকে হয়তো সেটি আরও বিস্ময়ের কিছু জিনিস তৈরি করত, আরও বিস্ময়ের কিছু জিনিস থাকতো তার মধ্যে। এটাই আমাদের এখানে আলোচ্য। তো স্টুডেন্ট, তোমাদের এখানে যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই করতে পারো। আমরা আজকে এতটা অবধি রাখবো। তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তো সেখানে তোমরা করতে পারো। কোনো প্রশ্ন বা কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, এইটুকুনি অংশ থেকে তোমরা অবশ্যই সেটা করো। তোমরা কি সমস্তটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? নো প্রবলেম। ঠিক আছে, আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি। ওকে, তো স্টুডেন্ট, তোমরা সকলে ভালো থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আর এই যে জায়গাটা তোমরা পড়লে, এটা অবশ্যই তোমরা আরও ভালো করে পড়ো। পারলে আরও অনেক জায়গা থেকে তোমরা পড়তে পারো, ইন্টারনেটের সুবিধা আছে তোমাদের। আরও অনেক ডিটেলস তোমরা জানতে পারবে। যত ডিটেলস জানবে এটা সম্পর্কে, তত তোমাদের এটা পড়তে আরও ভালো লাগবে। ঠিক আছে, এই আশাটা তোমাদের কাছে রাখলাম। শুধুমাত্র যে এই বইটা থেকেই পড়তে হবে এমন নয়, তোমাদের এর বাইরে অনেক কিছু জিনিস থেকে তোমরা পড়তে পারো, তাতে তোমাদের জানার জায়গাটা আরও বেশি ভালো হবে, বুঝতে পারবে আরও সুন্দর করে। ঠিক আছে, আজ এতটুকুনি, ভালো থেকো।